আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইছি। বিশেষত আজকাল খুবই যেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা চর্চা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বলতে শোনা যাচ্ছে, এবং বাংলা সংস্কৃতিতে এই বিষয়টা আজকাল বেশ খানিকটা বিপজ্জনক বলেও বাঙালিরা মনে করছে। সেটা হচ্ছে যে বাঙালিদের খাদ্যাভ্যাসে যে মাছ ভাত খাওয়ার যে ব্যাপারটা, বিশেষত হচ্ছে বাঙালি মানেই হচ্ছে আমিষাশী, মাছ মাংস ডিম এই সহযোগে বিশেষত রবিবার মধ্যাহ্ন ভোজনে বাঙালির পাতে নিরামিষ একেবারেই নয়, আমিষ থাকবে, এবং মাছ ভাতে বাঙালি এই ব্যাপারটা সবসময় বাঙালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আজকাল বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে ধর্মীয় উপমা দিয়ে ব্যবহার হচ্ছে ব্যাপারটা, যে হিন্দুত্ববাদের হিসেবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ আহার ত্যাগ করতে হবে। কোথাও বা কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর তিনি বলেই বসলেন যে প্রকাশ্যে এরকম মাছ বিক্রি করা যাবে না, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশামাছি বাড়ছে। ফলে এই যে একটা ক্রমবর্ধমান হারে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে বাঙালির খাদ্যাভ্যাসের মধ্যে কোথাও একটা নিরামিষ আহারকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, এবং কলকাতার বেশ কিছু নার্সিংহোমগুলোতেও দেখা যায় যে তারা স্ট্রিক্টলি নিরামিষ মিল তারা ফলো করে। তো এই ব্যাপারটা, আপনি একজন অবশ্যই আস্তিক মানুষ, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই ব্যাপারটা কতটা সঠিক বা কতটা যুক্তিযুক্তভাবে এই বিষয়টা উঠে আসছে, নাকি একটা রাজনৈতিক বিষয় বা একটা সামাজিকভাবে কোথাও একটা ডমিনেট করার মানসিকতা? ঠিক কীরকমভাবে দেখেন বা দেখছেন এই বিষয়টাকে? প্রথমত এটা যারা তুলছেন, আমি কোনো রাজনৈতিক দলের নাম না নিয়ে বলতে পারি তারা রামের কথা বলেন। আমার পরিবার গত ৩৫০ বছর ধরে রাম ভক্ত। রাম, শ্রীরাম, হনুমানজি এদের আমরা পুজো করি। আবার আমরা মাছ মাংস খাই, রবিবারের পাতে কচি পাঁঠার ঝোল না হলে মনটা যেন কিরম কিরম করে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা শাস্ত্র মতে বলি সেটা একটা বিস্তীর্ণ আলোচনা, কিন্তু ক্ষত্রিয় খাদ্য মানেই রজোগুণ খাদ্য, তাতে কিন্তু মাছ মাংসের ব্যবহার আছে। কিন্তু আমি ধর্মীয় বিতর্কে না গিয়ে সহজভাবে বলতে পারি খাদ্যাভ্যাস নির্ভর করে মানুষের যে জায়গা থেকে সেই মানুষটি উঠে এসছে তার উপর, মানে প্রকৃতির উপর। একদম প্রকৃতির ওপর। আমাদের বাংলা বা সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে যে সামুদ্রিক অঞ্চল, সেখানে জেলে মৎস্যজীবী একটা প্রফেশন, উপকূলবর্তী অঞ্চল, এবং তারা মাছটা তোলে কেন? খায় বলেই তো তোলে। চীন দেশে পোকামাকড় বা সেইখানে তার আধিক্যের কারণে তারা পোকামাকড়ও অনেক সময় খেয়ে থাকেন, এবং সেটা তাদের খাদ্যাভ্যাসের সাথে যুক্ত। তার জন্য চীন আজকে বিশ্বে যে এতটা উন্নতি করেছে তাতে কোনো অসুবিধা হয়নি, কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। এবার একটা কথা বলিস, কিরম ভাবে মানুষের খাদ্যাভ্যাস এবং জায়গা তাকে তার অভ্যেসকে ডমিনেট করে, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা যেমন ভাত ঘুমে বিশ্বাস করি। ভাত খেলে একটা ঘুম ঘুম পায় দেখবেন। এই ভাত ঘুমের ব্যাপারটা কিন্তু শুধু বাংলায় নেই, এটা স্প্যানিশ কালচারের সাথেও ভীষণভাবে যুক্ত। স্পেনের বিভিন্ন অফিসে সিয়েস্তার ব্যবস্থা আছে। সিয়েস্তা মানে হচ্ছে তারা অফিস যান অনেক সকালে, আমাদের মতন 10টায় বা 9টায় নয়, তারা সকাল 8টার ভেতর ঢুকে যান, আবার বেরোনো অনেক রাত করে, কিন্তু দুপুরবেলা খাওয়ার পর তাদের 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন তারা ঘুমিয়ে নেন, সেই ব্যবস্থা তাদের আছে। অফিসের মধ্যে সেই ব্যবস্থা করা থাকে, এটাকে তারা সিয়েস্তা বলেন। এটা তাদের সংস্কৃতি। তারা খেতে ভালোবাসেন, পেট ভরে খান, দুপুরের খাওয়ার পর তারা একটা ঘুম দেন। মানে আমাদের যেখানে ভাত ঘুমটাকে বেশ খানিকটা বিদ্রূপ করা হয়, সেখানে তারা কিন্তু ওই রকম একটা ঘুমের বন্দোবস্ত অফিসে রেখেছে, তারপরেও তারা প্রথম বিশ্বের দেশ। একদম, তারা সেখানে, তারপরে তারা হয়তো অনেকটা বেশি সময় ধরে কাজ করেন, কিন্তু সেই ভাত ঘুমটাও তাদের প্রতি তাদের গর্বের কারণ, এটা তাদের সংস্কৃতির অঙ্গ। তো সুতরাং এখানে এই সংস্কৃতির প্রতি তাদের গর্ব আছে। এবার হচ্ছে যেখান থেকে যাদের এই কথাটা বলছে যে ভাত নিয়ে, মানে মাছ নিয়ে বা মাংস নিয়ে, তাদের কিন্তু মাছ তাদের দেশে বা তাদের জায়গাগুলোতে সমুদ্র বা নদী যেগুলো আছে সেগুলোতে মাছের উৎপাদন সেরকমভাবে নেই, বা খুব একটা
বেশি পরিমাণে নেই। তারা বিশেষত তারা উপকূলবর্তী অঞ্চলের তো নয়, একেবারেই নয়। তার ফলে তারা তাদের খাদ্যাভ্যাস মূলত নিরামিষের ওপর যুক্ত বা নিরামিষের ওপর নির্ভরশীল। তো তারা আজকে তাদের সেইটাকে ভালো বলছেন। অবশ্যই নিরামিষ খাওয়া ভালো, কিন্তু সেই সাথে আমিষ খাওয়াও ভালো, কারণ দুটো মিলিয়ে ব্যালেন্সড ফুড তৈরি হয়। সাঁওতালদের খাবারকে আমরা অত্যন্ত ব্যালেন্সড ফুড বলি মেডিকেলি। যে কোনো ট্র্যাডিশনাল খাবার, যে কোনো দেশের ঐতিহ্যের খাবার, সেটা নিরামিষ বা আমিষ যেটাই হোক, যেমন বাঙালিদের তেতো দিয়ে শুরু টক দিয়ে শেষ, এটা কিন্তু অত্যন্ত উন্নত মানের খাবার, শারীরিকভাবে কমপ্লিট ফুড যেটাকে আমরা বলি, সেই সম্পূর্ণ খাদ্য বলা চলে। এবং এই যে কমপ্লিট ফুডের আপনি কথা বলছেন, সেটা ডিপেন্ড করছে প্রকৃতির ওপর। মানে আমার এখানে পশ্চিমবঙ্গের যে জলবায়ু, বা পশ্চিমবঙ্গ বললেও ভুল হবে, দক্ষিণবঙ্গের একরকম জলবায়ু থাকে, পশ্চিমের জেলাগুলোর একরকম জলবায়ু থাকে, উত্তরের জেলাগুলোর একরকম জলবায়ু থাকে। ফলে জলবায়ুর উপর নির্ভর করে একটা সুষম আহার তৈরি হয়। যেটা আমার দক্ষিণের জেলাগুলোতে যেইটা সুষম খাবার হবে, সেটা হয়তো দার্জিলিং বা জলপাইগুড়িতে হবে না, বা হরিয়ানাতে বা উত্তর ভারতের অন্য রাজ্যগুলোতে হবে না। আবার উত্তর ভারতের যেই খাবারগুলো সুষম আহার হবে, সেটা হয়তো আমার এখানে নাও হতে পারে। একেবারে ভয়ানকভাবে সত্যি এটা। আমরা যখন লাস্টবার এই গত বছরই আমি সিকিম গেছিলাম আমার পরিবার নিয়ে, আমরা সাউথ ওয়েস্ট সিকিমটা পুরো ঘুরেছি। তাতে প্রথমে গেছিলাম আমরা ওকরে, তারপরে বার্মিক, সেখান থেকে পেলিং হয়ে রাভাংলা হয়ে আমরা ফিরেছি। তো এই পুরো সফরে ওখানে দেখেছি আমরা সবজি, ডিম আর চিকেন। ওখানে সেরকম ভাবে মাছ পাওয়া যায় না, তাই স্বাভাবিক, সিকিমে তো মাছ নদীতে হবে না একদম। তার ফলে কি হচ্ছে, যেটুকু মাছ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অন্য জায়গা থেকে আসা মাছ, সেই মাছ টাটকা মাছ নয়। তাই তারা হোটেলের মালিকরা বা হোমস্টের লোকেরাও সেই মাছ খাওয়াকে বা কাস্টমারদের দেওয়াকে খুব একটা পছন্দ করেন না। যদি তাদের শরীর খারাপ হয়, সেই দায়িত্ব কে নেবে, কারণ সেটা তো ফ্রোজেন মাছ। তো এবার আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে দক্ষিণবঙ্গে পেঁপের তরকারি খাই, লাউয়ের তরকারি খাই। এটা আমাদের খাদ্যাভ্যাসের সাথে যুক্ত, পেট ঠান্ডা করার জন্যে। উত্তরবঙ্গ, সিকিম এইসব অঞ্চলে আপনি স্কোয়াশ নামক ফল খাদ্যটির প্রচুর প্রাচুর্য দেখতে পাবেন। ওরা কিন্তু তার বদলে স্কোয়াশের তরকারিটা খায়। এবার ওখানে কিন্তু মাঠে ঘাটে স্কোয়াশ ফলে থাকে। আমার কন্যা এবং পুত্র শখ করে 2-3টি স্কোয়াশ তুলেও এনেছিল, কেউ কিছু বলেও নি, হাসছিল, কারণ ওখানে স্কোয়াশ খুবই সব জায়গায় পাওয়া যায়। সেটা এখানে কিনতে গেলে আপনার 80 টাকা কেজি। আপনি কোনো সবজিওয়ালার কাছ থেকে ফ্রিতে তুলতে গেলে সে আপনাকে তেড়ে মারতে আসবে। কিন্তু ওখানে সেটা এতটাই সাধারণ জিনিস যে কারো বাড়িতে ফলে আছে। আমার কন্যা এবং পুত্র ওরা একেবারেই ছোট, ওরা খেলতে খেলতে পেরেছিল, আমি আবার ফেরত দিতে গেছিলাম সেই বাড়িতে। হেসে তারা বলেছিল, বাচ্চা নিয়ে এসে নিতে দিন না, ও তো সবসময়ই থাকে। তাদের তাদের মতন করে ভাঙা ভাঙা হিন্দিতে তারা বলেছিল। তো এইটা নির্ভর করে হচ্ছে জায়গা, খাদ্যাভ্যাসের উপর। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় ফিশ ফ্রাই বা ফিশের খাবার বা মাছের খাবার ইউরোপের কোনো কোনো দেশে খুব বেশি পরিমাণে চলে, কোনো কোনো দেশে আবার মাংস বেশি পরিমাণে চলে। কেন চলে? কারণ যেখানে যেটা পাওয়া যায়, যেখানে যেটা অ্যাভেলেবেল, সেই অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করেই কিন্তু সেই দেশের খাদ্যাভ্যাস তৈরি হয়। তাহলে এই যে ধর্মের ব্যাখ্যা দিয়ে খাদ্যাভ্যাসকে, মানে আমি এই ধর্মের মানুষ হলে আমার একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাসের তালিকা থাকবে, সে যে কোনো প্রকৃতিরই আমি হতে পারি, যে কোনো রাজ্যেরই হতে পারি, কিন্তু আমি এই ধর্মের মানুষ বলে আমাকে এই এই খাদ্যের মধ্যেই অভ্যস্ত হতে হবে, অন্য খাবার আমি গ্রহণ করতে পারবো না। এই ভাবনাটা তাহলে যথার্থ নয় না, এই ভাবনার সাথে, এই খাদ্যাভ্যাসের সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই। কারণ খাদ্যাভ্যাস তৈরি হয় মানুষের জল, মাটি, হাওয়ার সাথে সম্পৃক্ত হয়ে খাদ্যাভ্যাস তৈরি হয়। আজকে যদি আমি এখানে বসে প্রতিদিন স্কোয়াশ খাবো ভাবি, তাহলে সেই স্কোয়াশটা কিন্তু টাটকা স্কোয়াশ হবে না। আমি খাদ্যাভ্যাসে যতই যুক্ত করতে চাই, সেটা উত্তরবঙ্গ বা সিকিম থেকে আসছে, ঠিক সেরকমভাবে ওখানে কিন্তু আমি টাটকা মাছ পাবো না। তাহলে আমাকে যদি, আমি কালকে কোনো কারণে আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি উত্তরবঙ্গে বা সিকিম এলাকায় থাকবো, তাহলে কিন্তু আমাকে মৎস্য নির্ভরতা কমাতে হবে। এটা বাস্তব সত্যি। এর সাথে ধর্মের কি সম্পর্ক থাকতে পারে? আরেকটা কথা হচ্ছে, ধর্ম দিয়ে এর ব্যাখ্যা করা যেতে পারে, সেটা বিশাল বড় বিতর্ক। যেমন মৈথিলীদের
সিম্বলই হচ্ছে মাছ এবং তীর। মৈথিলী মানে মিথিলা যেটা, সেটাই মৈথিলী ভাষা। মৈথিলী আপনারা গুগলে গিয়েও দেখতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য বিষয় হতে পারে, তাই নিয়ে বিতর্কও হতে পারে। কিন্তু মূলত যেটা আমরা দেখি, খাদ্যাভ্যাস তৈরি হয় কিন্তু মানুষের জায়গার থেকে, জল মাটি হাওয়া এ সমস্ত জায়গার থেকেই খাদ্যাভ্যাস তৈরি হয়। তাই জন্যে বিভিন্ন জায়গায়, এমনকি আরব্য রজনীতেও আমরা সামুদ্রিক এলাকাতে জেলেদের গল্প পাই। আলাদিনের চিরাগ, জেলে নৌকো, জেলে সেই প্রদীপটা সমুদ্রে পড়ে গেছিল। এই জেলেরা কিন্তু মাছ তুলতো। আমরা যতই বলি যে তাদের ধর্ম, তাদের খাদ্যাভ্যাস মাংসের ওপর নির্ভরশীল, তাহলে মাছগুলো নিয়ে তারা করতোটা কি? জেলেরা এলো কোথার থেকে? আর সেই জেলেরা মাছটা তুলতো কেন? নিশ্চয়ই তারা খেত বলে, কেউ না কেউ তো খেত। সুতরাং এটার সাথে জায়গা নির্ভরশীল, এটার সাথে জল মাটি হাওয়া নির্ভরশীল। ধর্ম এখানে কোনো কাজ করে বলে আমার মনে হয় না, বা ধর্মের কোনো বিশেষ ভূমিকা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। তাহলে যেই জনপ্রতিনিধিরা এই মাছ মাংস খাওয়ার ব্যাপারে বেশ খানিকটা ফতোয়া জারি করার মতো তাদের নানা বক্তব্য পেশ করছে, সেটা নিতান্তই রাজনৈতিক বলেই আপনি মনে করেন? অবশ্যই। এমনকি আমি নিজে মানে পারিবারিকভাবে আমার দেবতা হচ্ছেন রাম, রাম সীতা লক্ষ্মণ, এবং আমি অত্যন্ত গর্বিত বাঙালি হয়ে রাম সীতা লক্ষ্মণের ভক্ত এবং হনুমানজির ভক্ত। আমি অত্যন্ত গর্বিত সাথে। কিন্তু তার জন্য আমার মাছ মাংস ছাড়তে হবে বলে আমার কোনোদিনই মনে হয়নি। আমার 4 পুরুষ ধরে আমরা তাই, তাদের আমাদের বাবা কাকারাও বা ঠাকুরদারাও কেউ মাছ মাংস ছাড়েননি, এবং আমার সন্তানরাও নিশ্চয়ই পারিবারিক দেবতা হিসেবে তাদেরই পুজো করবে। তার জন্য তাদের মাছ মাংস ছাড়ার কোনো, খাদ্যাভ্যাস ছাড়ার কোনো প্রয়োজন হয় না। আর তৃতীয় কথা হচ্ছে জীব হত্যা বলে যে আরেকটি কথা বলা হয়, যা কিছু জন্মায়, বড় হয় এবং মরে যায় তাহাই জীব। সবজি যদি বলি, গাছপালাও তো জীব, তাও তো জন্মায়, বড় হয় এবং একদিন মরে যায়। সুতরাং আমাকে বাঁচতে গেলে আমাকে কিছু খাদ্য খেতে হবে, তাতে চাই বা না চাই কিছু জীবহত্যা হয়েই যাবে। সুতরাং তার সাথেও এর কোনো সম্পর্ক নেই। যেটা ঘটনা হচ্ছে, যেটা আমাদের বাড়ির থেকে আমরা যেটুকু শিখেছি, অকারণে অপ্রয়োজনে কারো ক্ষতি করবে না, এটুকুই শ্রীরামের এবং হনুমানজির বক্তব্য। এর বাইরে আর কিছুই নেই। সৎভাবে চলা আর অকারণে অপ্রয়োজনে কারো ক্ষতি না করা।